এই যে বিদেশে পাচার হওয়া, বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ, এই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আমেরিকার কাছে আমরা কি ধরনের সহযোগিতা চাইতে পারে? টাকার একটা বড় অংশই কিন্তু যেমন আমেরিকাতে আছে, তেমন কানাডাতে আছে এবং আরো কয়েকটি দেশে আছে। সুতরাং সেক্ষেত্রে আমরা আমেরিকার কাছ থেকে কি ধরনের ইনস্টিটিউশনাল এবং লিগাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি, আমার মনে হয় এই আলোচনাটা প্রথম দিকে সেদিকে থাকবে। বর্তমান বাস্তবতায় কোন খাতগুলোতে, কোন সেক্টরগুলোতে আসলে বাংলাদেশের ইনভেস্টমেন্টের ব্যাপারে অথবা উন্নয়নের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত? এই বিদেশি অর্থায়ন অথবা ঋণ, যেগুলো ঋণ সহায়তা পাচ্ছে, এগুলো কাজে লাগানো উচিত? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেই ধরনের কাজের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এবং সেটা মাথায় রেখে আমার মনে হয় যে আমেরিকার সাথে আমাদের একটা লং টার্ম একটা প্ল্যান করতে হবে, যে আমেরিকা এই অ্যাসিস্ট্যান্স গুলো আমাদেরকে দিতে পারে। বিগত ১৫ বছর বা ২০ বছর বাংলাদেশ থেকে যেই জিনিসগুলা সরে গেছে বা বাংলাদেশ যতখানি পিছিয়েছে যেসব দিক থেকে, সেই সব দিকগুলাকে আরো সামনের দিকে আগায় নেওয়ার জন্য যেই কাজগুলো করতে হবে সেখানে সময় দরকার। এই যে বিদেশে পাচার হওয়া, বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ, এই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আমেরিকার কাছে আমরা কি ধরনের সহযোগিতা চাইতে পারে? ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। একটা হচ্ছে যে বিদেশ থেকে যে টাকা ফিরিয়ে আনতে হবে আমাদের, এটা আমাদের একটা অন্যতম প্রায়োরিটির অংশ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এটা একটা দীর্ঘ সময়ের একটা প্রসেস, এবং এটার পিছনে আন্তর্জাতিক আইন, দেশীয় আইন এবং আইনের সমন্বয়তা, এরকম অনেক বিষয় একই সাথে জড়িয়ে রয়েছে। এবং সেখানে আমি মনে করছি যে আমেরিকার কাছ থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে প্রসেসটা কি, ইন্টারন্যাশনাল ল কি বলে, ন্যাশনাল ল কি বলে, এবং সেক্ষেত্রে ন্যাশনাল ল কিভাবে করে অ্যালাইন করা যায়। এবং টাকার একটা বড় অংশই কিন্তু যেমন আমেরিকাতে আছে, তেমন কানাডাতে আছে এবং আরো কয়েকটি দেশে আছে। সুতরাং সেক্ষেত্রে আমরা আমেরিকার কাছ থেকে কি ধরনের ইনস্টিটিউশনাল এবং লিগাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি, আমার মনে হয় এই আলোচনাটা প্রথম দিকে সেদিকে থাকবে, যে আমাদেরকে এখানে এক্সপার্টিস গ্রো করতে হবে এবং সেই এক্সপার্টিস গ্রো করিয়ে, এবং এটা যেটা প্রথমে আমি বলেছি যে এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। সুতরাং সেটাকে যাতে প্রপার দিকে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে আমেরিকার কাছ থেকে যে ইন্টেলেকচুয়াল এবং যে লিগাল অ্যাসিস্ট্যান্স, সেটা আমাদের সবচেয়ে বেশি দরকার হবে। জি, এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে যে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন যে বাংলাদেশের আর্থিক, বাণিজ্যিক ও কারিগরি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে আমেরিকা। এবং বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন এই যে আমেরিকা, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যে অর্থ সহায়তা অথবা ঋণ দেওয়ার কথা বলছে, বর্তমান বাস্তবতায় কোন খাতগুলোতে, কোন সেক্টরগুলোতে আসলে বাংলাদেশের ইনভেস্টমেন্টের ব্যাপারে অথবা উন্নয়নের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত? এই বিদেশি অর্থায়ন অথবা ঋণ, যেগুলো ঋণ সহায়তা পাচ্ছে, এগুলো কাজে লাগানো উচিত ওই খাতগুলোতে? একটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার যেটা ছিল সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল হেল্প, যেই অ্যাসিস্ট্যান্সটা কিন্তু আমরা অন্য জায়গা থেকে খুব কম পেয়েছি, ওয়েস্টার্ন ইনস্টিটিউশন থেকে বা ওয়েস্টার্ন গভর্নমেন্ট পেয়েছি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাসিস্ট্যান্স, ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড অর ফ্রেশ বিল্ডিং অফ ইনফ্রাস্ট্রাকচার, এখানে আমাদের একটা বড় সহায়তার প্রয়োজন রয়েছে। আরেকটি কথা আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি না, সেটা হচ্ছে আপনার সাথে যখন আমি কথা বলছি তখন এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে ক্লাইমেট চেঞ্জ এবং এই যে ইরাটিক বিহেভিয়ার অফ ক্লাইমেট, এটার জন্য আমাদের এখানে কি ধরনের আমরা ইনস্টিটিউশনাল অ্যাসিস্ট্যান্স আমরা পেতে পারি এবং কি ধরনের ডেভেলপমেন্ট আমরা করতে পারি। এবং কারণ ক্লাইমেট লার্নিং, এবং শুধু লার্নিং কিন্তু ওয়েস্টার্ন পার্সপেক্টিভে নয়, আমাকে কিন্তু আমার পার্সপেক্টিভ দেখতে হবে। আপনি জানেন যে ওয়েস্টার্ন শেল্টার যে সিস্টেমটা, সেটা কপি পেস্ট করে 1991 সালে এবং তার পরবর্তী সাইক্লোনে কিন্তু আমাদের মৃতের সংখ্যা মেয়েদের মধ্যে বেশি ছিল, কারণ আমরা ওয়েস্টার্ন সিস্টেমটা কপি পেস্ট করেছিলাম। কিন্তু সেটাকে কি করে আমি আমার প্রাসঙ্গিক করতে পারি আমার কনটেক্সটে, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ ওয়েস্টার্ন টেকনোলজি অ্যান্ড হাউ টু মেক ইট টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ নন ওয়েস্টার্ন কালচার এবং নন ওয়েস্টার্ন সিস্টেম, এটা আমার বিশেষ দরকার। কারণ আজকে আপনারা আরেকটা জিনিসও খবরে দেখে থাকবেন যে করে যে বন্যা এবং যে বন্যাতে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কিন্তু হঠাৎ করে ক্লাইমেটের কারণেই কিন্তু এগুলা হচ্ছে। তো সেটা আমাদের একটা বিশাল এরিয়া, যেটা আমরা অনেক একই সাথে মনে করি যে
এখানে যে যে আমাদের ইউথ স্টুডেন্ট আছে, কিন্তু তাদের মধ্যে এক্সপার্টিস গ্রো করা, যাতে তারা বাংলাদেশেই তাদের এক্সপার্টিসটা দিতে আমার প্রায়োরিটি কোন কোন এরিয়াতে হবে, অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেই ধরনের কাজের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয় আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এবং সেটা মাথায় রেখে আমার মনে হয় যে আমেরিকার সাথে আমাদের একটা লং টার্ম একটা প্ল্যান করতে হবে, যে যে আমেরিকা এই অ্যাসিস্ট্যান্স গুলো আমাদেরকে দিতে পারে। জি, এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আরেকটি কথা বলেছেন আজকে সংবাদ সম্মেলনে বৈঠকের পর, তা হলো যে আমেরিকার যে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ডোনাল্ড লু দিল্লি থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা, বা বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এই ধরনের একটি প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে পররাষ্ট্র সচিবের কাছে করা হয়। এবং জবাবে তিনি বলেছেন যে বৈঠক হয়েছে, সেখানে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, অর্থাৎ আমেরিকার যে প্রতিনিধি দল তাদের সাথে বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এবং জসিমউদ্দিন বলেছেন যে বাংলাদেশ ভারতের দূতাবাস আছে এবং ভারত বাংলাদেশ তারা নিজেরাই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে, এগুলোর জন্য আসলে আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, আমেরিকার সাথে আলোচনা করার প্রয়োজন নেই। কিন্তু যে বিষয়টি এখানে রয়েছে যে বর্তমানে যে বাংলাদেশ ভারত সম্পর্কের পরিস্থিতি, প্রথমত আমি একটু আপনার কাছে জানতে চাবো যে আপনি কি মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কি পর্যায়ে রয়েছে? বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করা সবসময় কিন্তু একটি স্পর্শকাতর বিষয়, আমরা জানি। আমরা একটা কথা ভুলে যাই যে আমাদের ডোমেস্টিক পরিবর্তনটা হয়েছে, যেখানে আমরা অনেকদিন পরে আমরা অনেকেই বলছি যে আমরা কথা বলতে পারছি, আমরা অনেক বিষয় অনেক স্বচ্ছভাবে বলতে পারছি এবং অনেক বিষয় আমরা ডিসকাশন করতে পারছি। সেক্ষেত্রে আমরা দেখেছি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমরা কোনো ধরনের মন্তব্য খুব বেশি করতে পারি নাই। তো যেটা আমার কাছে মনে হয় যে আমাদের পররাষ্ট্র সচিব যিনি আছেন তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় যেটা বলেছেন, সেটাই হচ্ছে আমাদের দেখা প্রয়োজন, যে বাংলাদেশ ভারত সম্পর্কের বাইল্যাটারাল প্ল্যাটফর্ম রয়েছে, তৃতীয় কোনো দেশকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই না। তবে এটাও ঠিক যে আমরা সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদের মানে রিজনে কি হচ্ছে, এটাও আমরা তাদেরকে জানাতে চাই। একই সাথে আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এমন একটা মোড় নিয়েছে যে যেখানে ভারত প্রথমবারের মতো দেখছে যে তাদের যে একটি দলের উপর নির্ভরতাশীল যেই তাদের পররাষ্ট্র নীতি, সেটা কিন্তু কাজ করছে না বাংলাদেশে। সেটা 53 বছর ধরে তারা একই নীতি চালিয়ে গেছে। তারা বলছে যে নেবার আছে সেটাতে বাংলাদেশ প্রায়োরিটি থেকে থাকে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখেছি রেটরিকে সীমাবদ্ধ থেকেছে, সেটার কিন্তু বাস্তব প্রয়োগ আমরা খুব কম দেখেছি। এবং আমরা এর আগেও দেখেছি যখন আমরা কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এমওইউ করি, যেখানে 2 সপ্তাহের নোটিশ দেবার কথা থাকে, সেটা ভারতের ক্ষেত্রে থেকে অনেক ক্ষেত্রে মানা হয়নি। তারপরে আমরা যদি নদীগুলার কথা বলি, আমরা যদি জয়েন্ট ইকোনমিক কমিশনের কথা বলে থাকি, সেখানে যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যে আলাপ আলোচনা হবার কথা এবং সেটার যে কিছু অংশ জনগণের জানবার অধিকার আছে, সেটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানতে পারিনি। আমি মনে করছি যে দেখুন, ভারত আমাদের একটি বড় প্রতিবেশী, জিওগ্রাফিক রিয়ালিটি আমরা এটাকে কিন্তু একদম সরিয়ে দিতে পারি না এবং আমাদেরকে কিন্তু ভারতের সাথে থাকতে হবে, ভারতকে চিন্তা করতে হবে যে তাদেরকেও বাংলাদেশের সাথে থাকতে হবে। সুতরাং এই রিলেশনশিপটা কিন্তু গিভ অ্যান্ড টেক, যাতে পরিবর্তন হয় সেদিকে ভারতকে নজর দিতে হবে। এটা শুধুমাত্র একটি পক্ষ দিয়ে যাবে এবং আরেকটি পক্ষ নিয়ে যাবে, সেই রিলেশনশিপ আর থাকতে পারে না। এবং এটা আমরা অনেকদিন ধরে বলে আসছি এবং এখন একটা সময় এসেছে যখন আমরা সম্পূর্ণভাবে এই রিলেশনশিপটাকে রিওরিয়েন্ট করতে পারি। এবং এটা আমি মনে করছি যে আমাদের মোফা যেমন কাজ করবে, আমাদের ট্র্যাক 2 ডিপ্লোমেসি সেদিকে যাবে, যাতে আমরা দুটি রাষ্ট্র যেন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের বাইলেটারাল সম্পর্ক সামনে নিয়ে যেতে পারি। জি, আমি একটু শাম্মী মীরের কাছে যেতে চাই। শাম্মী মীর, আপনি শুনছিলেন আমাদের আলোচনা। আপনার কাছে আমি আসলে যেই বিষয়টি জানতে চাইব অথবা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কোটা সংস্কার আন্দোলনের সময় আপনি জার্মানিতে পড়ালেখা করেন, সেখানে যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রাস্তায় নেমেছিল অথবা যারা সরকারের বিগত সরকারের স্ট্যান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেখানে ছিলেন, আপনারা নানা কার্যক্রমে অংশ নিয়েছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের ছাত্র জনতাকে আপনারা সংহতি জানিয়েছেন, সমর্থন জানিয়েছেন। এখন যে এই যে পরিবর্তিত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিকভাবে একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে,
আপনি জার্মানিতে আছেন, আপনি যেখানে থাকেন, আপনার আশেপাশে আপনার পরিবার অথবা বন্ধু বান্ধব তারা কি দেখছেন এই বাংলাদেশে এই যে তরুণ নেতৃত্ব যে যারা আসছেন, 2জন উপদেষ্টা হয়েছেন, অনেক সমন্বয়ক আছেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, এতে আপনারা আগামীর বাংলাদেশ নিয়ে কতটুকু আশাবাদী হচ্ছেন, আর আপনাদের শঙ্কার জায়গা আছে কিনা, সেটা থাকলে কোথায়, কি নিয়ে শঙ্কিত আপনারা? জি। প্রথমত ধন্যবাদ ভাইয়া আমাকে সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে কিছু শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। প্রথম যে প্রশ্নটা করেছিলেন ভাইয়া যে বর্তমান সরকারের প্রতি আমাদের কি এক্সপেকটেশন এবং বাংলাদেশে আমাদের পরিবার বা বন্ধু তাদের মধ্যে কি ধরনের মতবাদ লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত আমি বলতে চাই যে সমন্বয়কদের পক্ষ থেকে বা বাংলাদেশে এখন যেই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিয়াম সরকার আছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশাবাদী যে বাংলাদেশ একটা ভালো জায়গায় যাবে এবং হ্যাঁ, এই কথাটা সত্য বিগত ১৫ বছর বা ২০ বছর বাংলাদেশ থেকে যেই জিনিসগুলা সরে গেছে বা বাংলাদেশ যতখানি পিছিয়েছে যেসব দিক থেকে, সেই সব দিকগুলাকে আরো সামনের দিকে আগায় নেওয়ার জন্য যেই কাজগুলো করতে হবে সেখানে সময় দরকার। এখন আমাদের এই নেতৃত্বের মধ্যে ২ জন তরুণ নেতা আছেন যারা ছাত্র সমাজের মধ্য থেকেই ছিল। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সবার মধ্যেই থাকবে। যেহেতু আমাদের স্বাধীনতার পর থেকে এত বছর পর্যন্ত আমাদের যে রাজনৈতিক বিশ্বাস, আমাদের বাবা বা পারিবারিকভাবে বা দাদা তাদের যে একটা গোঁড়ামিপূর্ণ বিশ্বাস ছিল, সেখান থেকে বের হয়ে আসতে না আমাদের বেশ সময় লাগবে। তারপরও ছাত্র সমাজ বা এখন যে তরুণ সমাজ তারা যেভাবে শিখছে, যেভাবে ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছে, তাতে আমার মনে হয় যে তারা স্বচ্ছ একটা বিশ্বাসের দিকে আগাবে এবং এখন সত্যি কথা বলতে বেশ মিশ্র প্রতিক্রিয়া আছে বাংলাদেশে। এখন যেই নেতৃত্ব বা যেই নেতৃত্বের ছায়াতলে বাংলাদেশ আগাচ্ছে, সেখানে আমি দেখেছি অনেকের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া আছে। কিন্তু আমার মনে হয় কি সময় দরকার। যেহেতু একটা নেতৃত্বের আন্ডারে বাংলাদেশ চলে আসছে, তাদেরকে প্ল্যান করার সময় দেওয়া উচিত। সেই প্ল্যানটা প্রপার ভাবে আগানোর জন্য যেই সকল রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আরো স্বচ্ছ করা দরকার, সেইগুলা কাজগুলো না একটা প্রসেস অ্যান্ড সেট অফ অ্যাক্টিভিটিস যে আমরা এগুলাকে এই দিনের মধ্যে করব, এইভাবে করব। এজন্য না সময় লাগবে। আর আমি আমার আশেপাশে যারা আছেন, দেশে যারা আছেন, বন্ধু-বান্ধব যারা আছেন, তাদেরকে বলব যে আমরা না বায়াস না হয়ে যাই। আমরা অতি উৎসাহিত হয়ে একটা অস্থিরতা পূর্ণ পরিবেশ না তৈরি করে আমরা আস্থা রাখি। যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আমাদের নিঃসন্দেহে অনেক জ্ঞানী, তারা অনেক কিছু জানেন, বুঝেন, অনেক কিছু দেখেছেন। তো একটু সময় দেই, আমরা তাদের সাথেই থাকি, সত্যের সাথে থাকি, স্বচ্ছতার সাথে থাকি। কোনো ধরনের বায়াসনেস বা কোনো ধরনের গুজব বা আমাদেরকে ব্যবহার করে কোনো কিছুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক, এই ধরনের জিনিসে আমরা না যেতে চাই। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে আমাদের রাজনৈতিক বিশ্বাস বা আমরা কি দেখতে চাচ্ছি, আমরা আমাদের অস্থিরতা বলেন, ভয় বলেন একটা জায়গায়, সেটা হচ্ছে কোনোভাবে যদি আমাদের যে গোঁড়ামিপূর্ণ বিশ্বাস যেই দলেই আছে, আমি কোনো ধরনের পক্ষ নিব না, বিপক্ষ নিব না, যারা রাজনৈতিক দলগুলোর জন্ম দিয়েছিলেন তাদের মতাদর্শ একরকম ছিল, সময়ের পরিবর্তনের সাথে সাথে সেটা অনেকভাবেই বিকৃত হয়ে গেছে। সো আমি সেই মতাদর্শে আঘাত দিতে চাই না, কিন্তু আমি এটাও চাই না যে এই মতাদর্শর নাম নিয়ে বাংলাদেশে আরো কোনো ধরনের অরাজনৈতিক দল চলে আসুক এবং যাদের কর্মকাণ্ডের শিকার হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই ধরনের কোনো কিছু আমি চাই না, বা আমাদের ছাত্র সমাজও চায় না। আমাদের পক্ষ থেকে আমরা চাই একটি স্বচ্ছ, সুন্দর, শক্তিশালী রাষ্ট্র যে নিজের সার্বভৌমত্ব, নিজের স্বাধীনতা এবং নিজের নিজস্বতাকে ধরে রেখে এগিয়ে যাবে বিশ্ব মানচিত্রে। তার বিশ্ব মানচিত্রে আমাদের পতাকা আবার সচ্ছলভাবে প্রবাহিত হতে থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।